বর্তমান পরিস্থিতি কি কি চলছে এটা আশা করি প্রত্যেকেই ওয়াকিবহল, সবাই জানেন গোটা বিষয়টা। বাট আমরা একটু হাটকে একটু আলোচনা করি কয়েকটা বিষয় নিয়ে, যেটা মানুষের ভাবার এখন কিন্তু সময় এসছে। তার কারণ ঠকবাজতে গাউজার সেই ডিভিশন বেঞ্চ থেকে আজকে পুরো একটা বছর হয়ে গেল, সে জিনিস সেই একই রায় কার্যত থাকলো। কিন্তু মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়ান, মানুষ হয়ে এই সমস্ত সহ নাগরিকদের যদি পাশে না দাঁড়ান, তাহলে আপনি কেমন মানুষ? আজকে যারা সর্বহারা, সর্বশান্ত, যা সব কিছু চলে গেছে, একটা সুরক্ষিত জায়গা থেকে একটা অসুরক্ষিত জায়গায় নামিয়ে আনা হয়েছে, তারা আজকে কতটা অসহায়? কেন দাঁড়াবেন না তাদের পাশে? পশ্চিমবঙ্গে আর কোনো সরকারি চাকরি সুরক্ষিত এই অর্ডারের পরে? অর্ডারটা কি দিয়েছে জানেন তো? অর্ডারটার পার্সপেক্টিভ টোটালি আলাদা। যেটা সামনে দেখছেন, যা দেখছেন তা নয়, এর পরিব্যাপ্তি অসীম। এবং যতদিন পৃথিবী বেঁচে থাকবে, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই কালো দাগ এ আর মুছবে না। এই দাগ বাড়তে থাকবে, হতে 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 একদিন অনেক বড় হয়ে যাবে। গোটা বিষয়টা আপনাদের ছোট করে দেখাই তো। জানেন আপনারা 2024 সালে 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। বাতিল 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল। এর মধ্যে সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে যোগ্য অযোগ্য ভেদাভেদ করা খুবই কঠিন কাজ ছিল। সেটা মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, প্রত্যেকটা কোর্টেরই একই অবজারভেশন ছিল। তো সেক্ষেত্রে মোট যে নিয়োগপত্র যারা পেয়েছেন এসএসসির তরফ থেকে 25,844 জন, তাদের মধ্যে বাদ গেছে সোমা দাসের চাকরি বাদ দিয়ে বাকি কিছু ইন সার্ভিস আছে যারা ফিজিক্যালি ডিসেবল পার্সন, তারা তাদের চাকরিতে তারা থাকতে পারবেন এই 3 মাস, বাট বাকি আর কেউ থাকতে পারছেন না। এবং সেক্ষেত্রে 3 মাসের মধ্যে নতুন করে পদ্ধতি করার কথা বলা আছে, এটাকে নিয়েও বিকৃত ব্যাখ্যা করা হচ্ছে বিভিন্ন মহলে। এবং যারা বেতন অবৈধভাবে বা টেন্টেড লিস্টের মধ্যে যারা আছেন, তাদের 12% রেট অফ ইন্টারেস্টে তাদেরকে ফেরত দিতে পারে ডিভিশন বেঞ্চের অর্ডার, সেটাকে ইন্টারফেয়ার করেনি সুপ্রিম কোর্ট। তো সেই অ্যাসপেক্টে আশা করি এইগুলো মোটামুটি আপনারা বুঝে গেছেন কীভাবে কী হবে, কী বৃত্তান্ত। বয়সের ছাড়সীমা এগুলো তো পোস্ট নিয়ে আসেন, কারণ 2016 সালে সেম সিলেকশন প্রসেসই হবে। এখন সুপ্রিম কোর্টের পরে আর রাস্তা নেই, কিন্তু আমরা একটু অন্য পার্সপেক্টিভে বোঝার চেষ্টা করি। এই যে জাজমেন্টটা আসলো, এন্টার দেখুন, এই জাজমেন্টে না কোনো ত্রুটি নেই। মানে ত্রুটি নেই বলতে, এই যে পদ্ধতিতে এন্টার কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, সেখানে একটা কমিটি, একটা বাক কমিটি সেট আপ করা হয়েছিল, যে কমিটির আমি জানি না কমিটি কেন হালকাভাবে নেওয়া হলো। কমিটি রিপোর্ট সেটাও ঠিকঠাকভাবে ফাইন্ডিং করতে পারেনি। সিবিআই হোক, ইডি হোক, তারা একটা পার্সপেক্টিভে গোটা বিষয়টাকে দেখে। তারা এন্টার সমস্ত দুর্নীতিগুলো অ্যাসেম্বল করেনি, তারা একটা সার্টেন একটা জায়গা পর্যন্ত তারা দেখেছে। তো এন্টার যদি পুরো ঘটনাচক্রে আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এর মধ্যে কিছু বাকি ছিল না করার। এসএসসিকে সময় দেওয়া, তাদের ডাবল ট্রিপল স্ট্যান্ড তারা নিচ্ছে, শান্তিপ্রসাদ সিনহা থেকে কল্যাণ বাবু, একাধিক যে অ্যারেস্টগুলো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের, এবং এই যে ভুড়ি ভুড়ি টাকা পয়সা এগুলো যা ছিল, সমস্ত কিছু মিলেমিশে একাকার একটা বিষয়। এবং আলটিমেটলি সাফারার কারা? সেই সমস্ত যোগ্য প্রার্থী যারা এই প্যানেলের মধ্যে সত্যি ভেবেছিলেন এই প্যানেলটা হয়তো টিকে যাবে এবং তাদের চাকরি থাকবে, টেন্টেডটা বাদ যাবে, নন টেন্টেডটা থেকে যাবে, বাট সেটা হলো না। এবার যে জাজমেন্ট এসছে, এই পার্সপেক্টিভে কিছু কোশ্চেন অ্যারাইজ হচ্ছে। সেটা কি, সেই বিষয়গুলো আপনাদের ছোটো ছোটো করে তুলব। নাম্বার 1 সেটা হচ্ছে নাগরিকদের পাশে কেন দাঁড়াবেন? তার কারণ আপনি একজন মানুষ। আজকে পয়সাজি কেন, আপনি কি মনে করছেন এটা খুবই ভালো কিছু হয়েছে? সুপ্রিম কোর্ট জাজমেন্ট মানে সেটা একদম ভীষণ ধোয়া তুলসী পাতা না। গোটা পশ্চিমবঙ্গের আগামীতে যত নিয়োগ প্রক্রিয়াগুলো হবে না, এই সামান্য কালছিটে দাগও যদি লাগে, গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে পারে এই জাজমেন্টের উপর বেস করে। তো 2 দিন পরে আপনার বাড়ি কেউ না কেউ নিশ্চয় কোনো সিলেকশন প্রসেসে বসবে, তার বেসিসে আপনার গোটা সেইভাবে স্ট্যান্ডার্ড অফ লিভিং আপনি চালাবেন। তারপর হঠাৎ করে এরকমভাবে নেমে আসবে খাড়া, তখন কি করবেন? তো আপনি কেন পৈশাচিক একটা নারকীয়ভাবে কেন আনন্দ করছেন? আনন্দ করার মতন জায়গায় নেই। যদি সভ্য নাগরিক হন, বন্ধ করুন। টেন্টেডদের গেলে সেটার আনন্দ করার যুক্তি ছিল, বাট এখানে অনেক যোগ্য মানুষ রয়েছে যারা সত্যি এই প্যানেলের দাবিদার, হাকদার, এবং তাদের র্যাঙ্ক অনেকটা হাইফাই হতে পারত, হয়তো কোনো কারণে হয়নি। যে বিষয়টা আছে সবাই এখানে জানে, যে কোশ্চেনগুলো অ্যারাইজ করবো সবাই জানে যে আসল দোষী বা আসল অপরাধীকে। এবার এটা যেহেতু সার্ভিস জুডিসপ্রুডেন্সের ম্যাটার, তো সেই জন্য সুপ্রিম কোর্ট কিন্তু এখানে ইন্টারফেয়ার করলো না। 8 তারিখে নিশ্চয়ই এই সুপারনিউরি পোস্টে সেখানে আসবে, সেখানে একাধিক ক্রিমিনাল জুডিসপ্রুডেন্স নিয়ে আলোচনা হবে, সেটা পরের বিষয়। তো দোষ কার সবাই জানে, কে দোষ করেছে, কার মাথা আছে, কী বৃত্তান্ত, কারা টাকা নিয়েছে, কাদের কতবার নাম এসছে, বিনা অপরাধের সাজা ভোগ করতে হচ্ছে এই সমস্ত যোগ্য মানুষগুলো যারা সত্যিই আজকে অসহায়। কী করবেন বলুন?
আজকে ওই পড়াশোনাটুকু শিখেছেন, সেখান থেকে কোনো রকমের চাকরি, অনেক অধ্যবসায় করে, অনেক পরিশ্রম করে আজকে সেটুকু চলে গেল। তার বিকল্প কিছু ভাবতে পারেননি, ভাববেই বা কেন? আজকে তো এই সোজা পথেই তো হাঁটতে চেয়েছিলেন, সেই সোজা পথ আর সোজা নেই। এখন সমাজটা ঠিক কোন পথেই যাচ্ছে আপনাকে বুঝতে হবে। ওই যে বললাম, নতুন নিয়োগ হলে সেই চাকরি সুরক্ষিত থাকবে তো, তার কারণ একবার ভেবে দেখুন, কাল শিটে দড়িয়ে গেছে, সেই প্যানেলে কেউ আছে, সেই ফ্রেশ বসে, সে দেখছে সবটাই ভালো, ভিতরে কে টাকা নিল, কে ঢোকালো, কে কটা নাম রিপ্লেস করলো, কে ফাঁকা খাতা, এগুলো আপনি একজন প্রার্থীও কখনো জানতে পারবেন? এটা আপনার জানার কথা? একটা 12 অথরিটি, তারা রাতের অন্ধকারে জিনিসগুলো করবে, আর আপনি এই প্যানেলের মধ্যে থেকে হয়তো সব কিছু আপনার ফ্রেশ, তাও চাকরি চলে যাবে। সরকারি চাকরি একটা সংজ্ঞা ছিল, সিকিউর জব, নিরাপত্তা পাবে সরকারের তরফ থেকে। এই সরকার যদি কমিটেড ফ্রড করে, কতটা চিট করে, আজকে সংজ্ঞাটা কোথাও কি বদলে গেল না? আজকে সরকারি চাকরি করলে ব্যাংকে যান, লোন দিয়ে দেবে ব্যাংক, আপনি তো সরকারি সার্ভিস হোল্ডার। আজকের থেকে ব্যাংকে যাওয়ার সমীকরণটা, আপনি সরকারি চাকরি, কোন ফিল্ডে আছেন, কোনো মামলা চলছে কি, কেস নাম্বার কত, এই ব্যাখ্যা আপনাকে দিতে হবে। পুরো মানুষের যে মানে, আপনি যখন রাস্তায় বেরোবেন তখন সরকারি চাকরি যে মানুষ চোখে মানে দেখতো গোটা বিষয়টা, আজকে সেই চোখে দেখবে না, কারণ সরকারি চাকরি চলে যায়। কেন না? একটা অথরিটি, তারা কারাপশন করবে, প্রার্থীদের কোনো দোষ নেই, প্রার্থীরা সেখানে জেনুইন অনেক প্রার্থী থাকবে, হয়তো গোল্ড মেডেলিস্ট, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট যিনি ছিলেন, যিনি গভর্নর থেকে একটা মানপত্র পেয়েছেন, একটা গোল্ড মেডেল পেয়েছেন, তার চাকরি চলে গেছে। সে যোগ্য না অযোগ্য আজকে তিনি বলতে পারবেন না রাস্তায় বেরিয়ে যে আমি যোগ্য, আমি গোল্ড মেডেলিস্ট, তার চাকরি চলে গেছে। এই সংখ্যাটা একটা দুটো না, বহু আছে। একই ফ্যামিলিতে দুটো তিনটে করেও চাকরি আছে, যারা সেই সময় হয়তো পেয়েছিলেন যোগ্যতার ভিত্তিতে, বাট সেই যোগ্যতার মানদণ্ডকে ভেদ করে দিয়ে তার মধ্যে পুশ করা হচ্ছে, ব্যাকডোরে ঢোকানো হচ্ছে কিছু হারামজাদাদের, যে হারামজাদাদের জন্য আজকে গোটা প্যানেলটা আজকে পুরো নষ্ট হয়ে গেল। সেই হারামজাদাদের জন্য, এই হারামজাদাগিরি যারা করেছে, তাই তো চূড়ান্ত দৃষ্টান্ত তো তাদের একটা অপেক্ষা করছে। উপরওয়ালা ঈশ্বর আছেন, তাদের ঠিক ব্যবস্থা করে দেবেন। আশা করা যে একটাও বাইরে থাকবে না, সবকটাই ঢুকবে। একদম রাগের কথা নয়, এরা বিষয় বোঝার আছে এখানে। আজ ভাবুন তো যে কি হবে সেই পরিবারগুলোর, আর যারা শুধুমাত্র একজন আর্নিং মেম্বার আছে, বাড়িতে বয়স্ক মা বাবা আছেন, কে দেখবে তাদেরকে? ইএমআই চলছে, বাড়ি মানে জমি কিনেছে, যে সরকারি চাকরি আছে জমি কিনেছে, সেখানে বাড়ি করেছে, কত টাকার লোন কে শোধ করবে? তার পাশাপাশি আনুষঙ্গিক পশ্চিমবঙ্গে করবেনটা কি? কিছু আছে যেখানে কি সামান্য ওই লোনের টাকাটুকু পরিশোধ করার মতন কিছু আছে? নেই। বিক্রি বাট্টা করতে হবে, কোথায় থাকবেন? রাস্তার মাথার ছাদটুকু চলে গেছে। নিরাপত্তাহীন সরকারি চাকরির মানে দাঁড়াচ্ছে নিরাপত্তাহীন। এবং শুধুমাত্র এই রিক্রুটমেন্টটা না, আগামী যত রিক্রুটমেন্ট আছে, একটা কালচিটের দাগ পড়লে সেই রিক্রুটমেন্টও বাতিল হতে পারে। সেই সংজ্ঞা পাল্টে দিল। এবার ধরুন নতুন নিয়োগ, এটা নিয়ে একটু বলার দরকার আছে। নতুন নিয়োগ তো বলেছে, এর কোনো গাইডলাইন কিছু নেই কিভাবে হবে, কি বৃত্তান্ত। একটা বলেছে ফ্রেশ টেন্ডার ডেকে নতুন করে সিলেকশন প্রসেস করো। কারা করবে? কারা করবে? এরাই সেই বিড়ালগুলো করবে যারা অলরেডি মাছের স্বাদ যারা পেয়ে গেছে, যারা জানে যে টাকা পয়সা নিয়ে লেনদেন করে সাবমিশন দিয়েছে। অর্ডারে দেখবেন, এই 41 পাতার অর্ডারে সুপ্রিম কোর্টে লিখে যে এসএসসি অ্যাডমিট করেছে, বোর্ড অ্যাডমিট করেছে এতজন ইলিগ্যালিটি। মানে কি? তুমি ঢুকিয়েছো, তাই না? তো সেই জায়গা থেকে একটা বিষয় ভাবুন তো, যে বিড়াল একবার মাছের স্বাদ পেয়ে গেছে, তাকে আপনি কি করে? সামনে তো ইলেকশন, কাকে বিশ্বাস করবেন আপনি? একে বিশ্বাস করবেন? সেই অথরিটি যে এক্সপায়ারি প্যানেলে চাকরি দিয়েছে, যে সাদা খাতা দিয়ে চাকরি দিয়েছে, যে অল্টার করেছে ওএমআর শিট, যে অল্টার করেছে মার্কস, একটা টেন্ডার হচ্ছে, সেই অথরিটি যারা ওএমআর শিট স্ক্যান করে তাদের অন্য কোনো থার্ড পার্টি এজেন্সি দিকে করিয়েছে, লিমিটেড টেন্ডার করেছে, পাবলিক ডোমেনে কিছু আসেনি। এদের বিশ্বাস করবেন? এদের দ্বারা নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে, আবার সেটা 3 মাসের মধ্যে সম্ভব মনে হচ্ছে? যে একটু দেখা যাক, একটা ভ্যালিড টেন্ডার ডাকতে হবে। কতটা কঠিন বিষয়টা আপনাদের বোঝাই। ভ্যালিড টেন্ডার, ত্রুটিমুক্ত নোটিফিকেশান। ত্রুটি থাকলে হবে, নোটিফিকেশনে গলতি থাকবে, যেটা নিয়ে বুঝতেই পারছেন। কোর্ট এখন সবাই মানে সুপ্রিম কোর্ট এখন মানে পশ্চিমবঙ্গে বাঙালিদের কাছে না কি বলবো, মানে বারান্দা হয়ে গেছে, যে ঘর থেকে বেরোলে পা দিলে সুপ্রিম কোর্ট। তো সেই জায়গা থেকে হাইকোর্ট ফাইকোর্ট কোনো কথা হবে না। ফর্ম ফিল আপ ঠিকঠাক করে করতে হবে। ধরুন গ্রুপ ডির ক্ষেত্রে 12 থেকে 14 লাখ 15 লাখ পরীক্ষার্থী তারা ওই সময় বসেছিলেন, তো তাদের নতুন করে আবার ফর্ম ফিল আপ করাতে হবে। 10 লক্ষ গ্রুপ সির ক্ষেত্রে হয়তো বসেছিলেন, 5 লক্ষ তো 9-10, সেক্ষেত্রে 11-12 4 লক্ষ পরীক্ষার্থী বসেছিলেন, তাদেরকে ফর্ম ফিল আপ করাতে হবে। ভেরি ডিফিকাল্ট কাজ।
দেন একটা বৈধ প্রশ্নপত্র তৈরি করতে, প্রত্যেকটা গ্রুপ ডি, গ্রুপ সি, 9, 10, 11, 12 প্রত্যেকটা আলাদা প্রশ্ন। আর সাবজেক্ট ওয়াইজ তো বুঝতে পারছেন কতগুলো সাবজেক্টে পরীক্ষায় হবে সেখানে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা একটা বৈধ প্রশ্নপত্র সেট করা। আপনারা জানেন যে প্রশ্নপত্র সেট করা ভেরি ডিফিকাল্ট, তো সেক্ষেত্রে এরা এই কটা কোশ্চেন করতে পারবে কিনা, 55টা কোশ্চেন, সেটাও একটা বড় টাফ ব্যাপার, যেটা 11, 12 ক্ষেত্রে আছে। অনিচ্ছাকৃত প্রশ্ন ভুল, যদি বাই চান্স একটা প্রশ্ন ভুল থেকে যায়, হয়ে গেল ষোলকলাপূর্ণ। বিকৃত অপশান, একটা ভারতবর্ষের রাজধানী কি, 2-3টা একই অপশান দিয়ে দিল, বা হয়তো নিউ দিল্লি থাকলোই না, সেখানে গিয়ে কী করবেন যদি এরকম বিকৃত অপশান চলে আসে, বা একটা কোশ্চেন 2-3টে অ্যান্সার হয়ে যায়, হয়ে গেল। প্রশ্ন ফাঁস, আটকানোর দায়িত্ব কে নেবে? এদের আর বিশ্বাস করবেন? এদের আর বিশ্বাস করবেন? প্রশ্নপত্র পরীক্ষালে এই প্রশ্ন ফাঁস আটকাতে পারবে এরা? এদের সে ক্ষমতা আছে আটকানোর? মোবাইলে SMS দুর্নীতি, কী ভাবছেন পরীক্ষা দিতে যাবেন, মোবাইলে কানে থাকবে স্পিকার, এখান থেকে ওখান থেকে শুরু করে, তো কজন ধরে? ফুড সাপ্লাই, পাবলিক সার্ভিস কমিশন, সে আটকাতে পারেনি, ঢুকে গেছে। একটা পাবলিক সার্ভিস কমিশন, একটা স্বশাসিত সংস্থা, তারা করতে পারেন, আর এদের বিশ্বাস করবেন? আর রেশিওপূর্ণ ইন্টারভিউ তালিকা প্রকাশ, জানি না এরা করবে কিনা, এদের বিশ্বাস নেই। বৈধ আনুপাতিক একটা প্যানেল, বৈধ অপেক্ষামান তালিকা, দেন বৈধ কাউন্সিলিং, হিউজ টাস্ক, কী করে করবে এরা? এদের মধ্যে সেই ক্রেডিবিলিটিই নেই যারা এইভাবে এদেরকে বিশ্বাস করে আবার সব কিছু আপনি তাকে দিলেন, আবার একটা সামান্য কিছু গরমিল, আবার 4 বছর চাকরি আবার বাতিল। কে বলেছে কালকে 4 বছর চাকরি করে বাতিল হবে না? কোথায় প্রোটেকশন কোথায়? যারা এই যে কাজগুলো করছে না, তাদের তো মানে তাদেরকে দিয়েই বা কী হবে সেটাই বুঝে পাচ্ছি না, যে এদেরকে আপনি বিশ্বাস করে দিলেন 4 বছর পরে আপনার চাকরি যাবে না, তার সেই লিখিত বয়ানটা কে লিখবে যে আমি ফ্রেশ রিক্রুটমেন্ট করেছি, 2 দিন পরে কারাপশন ধরা পড়বে না? কাদেরকে বিশ্বাস করবেন? এদেরকে। আর একটা প্যালু আপনাদের বোঝাই, 2011 সালের পর থেকে যে নিয়োগগুলো করেছে, সেম মানে প্রত্যেকটা রিক্রুটমেন্টে এই জিনিসগুলো আপনি পাবেন। টেন্ডার হয়নি, যাকে তাকে দিয়ে প্যানেল করিয়েছে, সব কিছু মানে এদের এই যে ধরুন CID, CBI, ED, স্পেশাল কমিটি, মানে এই যে ধরুন আমাদের বাক কমিটির কথা বলছি, এদের আজকে কতটা ঠুনকো চোখে দেখা হচ্ছে ভাবুন। এদের যে ফাইন্ডিংগুলো সেগুলো কাজেই লাগছে না। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে এরা বসে আছে, এবং সেটা শুধু দুর্নীতি না, ধামাচাপা দেওয়ারও চেষ্টা চালিয়েছে এরা। এদেরকে আপনি বিশ্বাস করবেন? তো এই যে এইগুলো যারা এই যে খুঁজছে না, মানে এদেরকে দিয়ে যেগুলো ফাইন্ড আউট হবে, যে কোনো সিলেকশন প্রসেস ধরে নিন না, এইগুলো তো সব ইউজ করা হয়েছে। এক্ষেত্রে তো CID-কে বাদ দিয়ে CBI গেছে, ED গেছে, স্পেশাল কমিটি গেছে, সব গেছে, SSC, পোর্ট, রাজস্ব, সবাই এখানে রিপোর্ট সাবমিট করেছে। কোনো কাজ তো হলো না, কারণ এরা সত্যটাকে গোপন করেছে, অসত্যটাকে সামনে ফেলে দিয়েছে, যার জন্য খুঁজে পায়নি কিছু বৈধ অবৈধ আলাদা করে করতে পারে। এবং এই পদ্ধতিগত একটা ভুল আপনি জানেন না, ফার্দার আপনার পরিবারের হয়তো কিছুদিন পরে 10 বছর পরে চাকরি হচ্ছে, বা 15-20 বছর পর আপনার পরিবারে কেউ চাকরি পেল, সেখানে পদ্ধতিগত সামান্য একটা ভুল, সেটার জন্য তো গোটা প্যানেল বাতিল হয়ে যাবে। তাহলে এই সরকারি চাকরি বা সুপ্রিম কোর্টের আজকের অবজারভেশন, তবে এই রায় তো একটা ঐতিহাসিক জাজমেন্ট তো থেকেই যাবে, যতদিন পৃথিবীর অস্তিত্ব থাকবে এই জাজমেন্টের অস্তিত্ব থাকবে, যে যখন প্যানেলে গরমিল হচ্ছে, যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন গোটা গ্রামটাকে উড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। এই তো হচ্ছে, এই জাজমেন্টের ফ্যাক্ট তো এটুকুই। এক লাইনে যদি এটা ডিকটেট করতে হয়, টেন্টেড নন টেন্টেড বাছাই করা যায়নি, গোটা প্যানেলটাকে উড়িয়ে দাও, এই তো হচ্ছে। ঠকবাজ থেকে আউজার হয়ে গেছে। তো এটা তো সব নিয়োগের ক্ষেত্রে হবে, এটা তো একটা দুটো নিয়োগ না। ধরুন আগামী প্রজন্ম যারা পরীক্ষা দেবে তারাও তো সেম জিনিস ফেস করবে, কারণ এইরকম একটা ঐতিহাসিক জাজমেন্ট এটা রয়ে গেল। তো সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আপনি সরকারি চাকরি, আমি বুঝতে পারছি না সরকারি চাকরির মানেটা কি দাঁড়ালো, কিসের নিরাপত্তা, কোথায় নিশ্চয়তা, কিছুই তো নেই, সব তো চলে গেল। আজকে সেই সমস্ত মানুষগুলোর পাশে আপনারা না দাঁড়িয়ে তাদের নিয়ে আজকে অট্টহাস্য করছেন, পৈশাচিক একটা অমানবিক দৃষ্টিতে তাদের দেখছেন। তাদের পাশে দাঁড়ান, তাদের পাশে দাঁড়ান, মানুষের মতন মানুষও একটু সাহায্যের হাত বাড়ান, তার কারণ তাদেরকে বাঁচতে দিন। তার কারণ হয়তো আজ পর্যন্ত এখন অনেকে বুঝতে পারছেন, কিন্তু কাল থেকে লাইফটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। চেনা ছন্দের জায়গাগুলো কোথাও কি মিলিন হয়ে যাবে, যেভাবে জীবনটা চলছিল সব ওলটপালট হয়ে যাবে। তো সেই জায়গা থেকে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান, শহর নাগরিকের পাশে দাঁড়ান, পৈশাচিক আনন্দ করবেন না, কারণ এর ভুক্তভোগী হয় আপনি, নাহলে আপনার পরিবারে কেউ, নাহলে আপনার প্রতিবেশী কেউ হতে চলেছে। পশ্চিমবঙ্গটার সুরক্ষিত হাতে নেই, অসুরক্ষিত হাতে চলে গেছে, এবং যার দৌলতে কেউ এখানে সেভ নয়, কেউ এখানে সেভ নয়। বুঝতে পারছেন কোথায় নামিয়ে এনেছে? সামান্য আপনি ফ্রেশভাবে পরীক্ষা দিলেন, সব ফ্রেশভাবে করলেন, আপনার তরফ থেকে কোনো ত্রুটিই নেই। কেউ একটা আপনার প্যানেলে কেউ পুশ করে দিয়েছে একজনকে, এর জন্যই চলে যাবে গোটা প্যানেল। ভাবতে পারছেন?
টাকা নিল কেউ, দোষ ভোগ করছে আর কেউ। যাই হোক, আপনাদের মতামত জানাবেন অবশ্যই। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।